অনেক বছর ধরে সাগর মোড়লের বাড়িতে কাজ করছে। দিনরাত পরিশ্রম করার পরও মোড়ল তাকে খুবই অল্প কিছু টাকা দিতেন, যা দিয়ে ঠিকমতো তার সংসার চলতো না। বউ কিছু বাজার নিয়ে যেতে বলেছিল। বেশিরভাগ জিনিসে টাকার অভাবে নিতে পারলাম না। ছেলে মেয়ে দুটো এটা ওটার জন্য বায়না করছিল, ওদের জন্য কিছু নিতে পারলাম না। কি করে নেব? 3 বেলা 3 মুঠো খাবারই তো ঠিকমতো জুটাতে পারি না। আজও নিজের ব্যর্থতা লুকাতে মিথ্যা বলতে হবে। বাবা এসেছে। বাবা, আমার খেলনা গাড়িটা নিয়ে এসেছে তো? আমি কিন্তু পল্টুকে বলেছি আজ আমার বাবা অবশ্যই খেলনা গাড়ি এনে দেবে। তারপর আমি ওদের সাথে গাড়ি নিয়ে খেলবো। আমার চুলের ফিতা আর টিপের পাতা এনেছো বাবা? আসলে মা, কাজের চাপে একদম ভুলে গেছি। কাল ঠিক এনে দেব, তুই একদম মন খারাপ করিস না। তুমি রোজ ভুলে যাও। দেখো, ফিতার জন্য আমি চুলগুলো ঠিক করে বাঁধতে পারি না, কেমন হয়ে থাকে। আমি তো আনতেই চেয়েছিলাম মা, সত্যি মনে ছিল না। কাল আর ভুলে যাব না। সবার আগে তোর চুলের ফিতা আর টিপের পাতা কিনবো। রূপা আর কিছু না বলে মন খারাপ করে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তুমি আপু চুলের ফিতা নিয়ে পড়ে আছো। আমাকে যে গাড়ি কিনে এনে দিতে বলেছিলাম, তার কি হলো বাবা? আমার গাড়ি কোথায়? ওটার ব্যাগে নিশ্চয়। না রে, ওই ব্যাগে গাড়ি নেই। তাহলে কোথায় বাবা? বলো আমাকে। আসলে বাবা, আমি কিনতে দোকানে গিয়েছিলাম, কিন্তু দোকানে খেলনা ছিল না। কাল দোকান খোলা থাকলে তোকে ঠিক এনে দেব। রোজ রোজ তুমি একই কথা বলো। কিছু আনতে বললে বলো দোকান খোলা ছিল না, মনে ছিল না। তুমি ইচ্ছে করে আমাদের সাথে এমন করো। সবার বাবা তাদের জিনিস এনে দেয়, শুধু তুমি এমন করো। তোমার বাজার কিন্তু আমি ঠিকঠাক করে এনেছি, কিচ্ছু বাকি নেই, সব এনেছি। তাই নাকি? কই দেখি কি কি এনেছো। সবই এনেছো দেখছি। এইভাবে বলছো? কিছু বাদ পড়েছে নাকি? আসলে কেনার সময় আমিও ভাবলাম হয়তো কিছু বাদ পড়েছে, কিন্তু মনে করতে পারলাম না। কাল আরেকবার বলে দিও, মনে করে ঠিক নিয়ে আসবো। শোনো, আমি ছোট বাচ্চা নই, আর বাইরের কেউও নই। আমার সাথে তোমার এমন অভিনয় মানায় না। আমি জানি তোমার সব মনে থাকে, টাকা থাকে না বলে আনতে পারো না। কি আর করবো বলো, সবই আমার কপাল। হ্যাঁ, তাই বলে আমার সাথে মিথ্যে বলবে? ছেলে মেয়েদেরও এভাবে আর মিথ্যা বলো না, সরাসরি না বলে দিও, কারণ সারাদিন ওরা আশা করে থাকে। আমিও তো আশায় থাকি ওদের জন্য কিছু নিয়েই ফিরবো, ওদের হাসি মুখটা দেখবো, কিন্তু তার হয় না। দিন শেষে আমি ওদের কান্নার কারণ হয়ে যাই। বাবা হিসাবে নিজেকে পরিচয় দিতে আমার বড্ড লজ্জা লাগে। এভাবে বলো না, কি করে সমাধান করা যায় সেটা ভাবো। মোড়লকে বলো টাকা বাড়িয়ে দিতে, না হলে তুমি কাজ ছেড়ে দাও। অত খাটিয়ে মূল্যটুকু দেয় না। ওই খাটুনে বাইরে খাটলে অনেক টাকা পাবে, সংসারে এমন অভাব থাকবে না। ঠিক আছে, কাল একবার বলে দেখবো। কি রান্না করেছো? খেতে দাও, ছেলে মেয়েদের সাথে নিয়ে দুটো খেয়ে নেই। তোমার ছেলে মেয়েরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আমিও অবেলা করে খেয়েছি, এখন আর খাবো না। তুমি খেয়ে নাও। ওরা যখন খাবে না, ওই ভাত আমার গলা দিয়েও আর নামবে না। থাক, ভাত রেখে দাও, আমিও ঘুমিয়ে পড়বো। কি বলছো এসব? সারাদিন খেটে এসে এখন না খেয়ে ঘুমাবে? তাতে আমার কিছু হবে না। এসো শুয়ে পড়ি। কিরে সাগর, কাজ করা বাদ দিয়ে আমার এখানে কে? কাজে মন বসে না নাকি? আপনাকে একটা কথা বলতে এসেছি মোড়ল মশাই। তা দাঁড়িয়ে আছিস কেন, বল। আমার মজুরিটা একটু বাড়িয়ে দিন। আমি সারাদিন এত খাটি, তাছাড়া এই মজুরিতে আমার সংসার আর চলে না। দিন দিন সংসারের খরচ বাড়ছে, সেই সাথে জিনিসের দামও আগের চেয়ে অনেক বেড়েছে। না বাপু, তুই যা বলছিস তা হওয়ার নয়। আমি কোনো মজুরি বাড়াতে পারবো না। তাতে তোর পোষালে কাজ কর, না পোষালে করিস না। আজকের মজুরি নিয়ে বিদায় হয়ে যা। আপনার বাড়িতে আমি এতদিন হলো কাজ করি, আর আপনি আমাকে এভাবে বলছেন মোড়ল মশাই? কোনোদিন আমি আপনার একটা কাজে ফাঁকি পর্যন্ত দেই নেই। সে তুই কি করেছিস সেটা তুই জানিস, আমাকে ওসব বলে লাভ নেই। আমার এখানে কাজ করতে হলে ওই মজুরিতেই করতে হবে। আপনার এখানে এতদিন ধরে বলদের মতো খেটেও যখন আমার কোনো দাম নেই, তাহলে বেশ, আমি কাল থেকে আর কাজে আসবো না। আরে যা যা, না আসলে না আসবে। তোর মতো কত দেখলাম, 2 দিন পর আবার এসে আমার পায়ে পড়বি। টাকা বাড়ানো যে ধান্দা সব, সে আমি খুব ভালো করেই জানি।
রাজু, রূপা, এদিকে আয়, তোদের একটা কথা বলবো। বলো মা। আমার কথা মন দিয়ে শোন তোরা। তোদের বাবা তোদের অনেক ভালোবাসে, জানিস তো? না মা, বাবা আমাদের ভালোবাসে না। ভালোবাসলে কি আর রোজ রোজ এভাবে মিথ্যা কথা বলতে পারতো? হ্যাঁ মা, রাজু ঠিক বলেছে, বাবা আমাদের একটুও ভালোবাসে না। দেখিস না, প্রতিদিন কাজে যায় তোদের বাবা, কত কষ্ট করে রোজগার করে, কিন্তু দিনমজুর মানুষ তোদের বাবা, বেশি টাকা কোথায় পাবে বল? যা পায় তা দিয়ে তো আমাদের এই সংসার চলে। তোরা যখন বড় হয়ে ভালো চাকরি করবি, তখন আর আমাদের এমন কষ্ট থাকবে না। হ্যাঁ তাই তো, আগে কখনো এমন করে ভেবে দেখিনি। আজ থেকে বাবার উপরে রাগ করব না, বাবাকে কোনো কিছু আনতে জোরও করব না। লক্ষ্মী ছেলে মেয়ে আমার। কি ছেলে মেয়েদের নিয়ে কি এত গল্প করা হচ্ছে? বাবা তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। সারাদিন তুমি অনেক কষ্ট করেছো। আমি বাতাস করে দিচ্ছি। ছেলে মেয়ে আজ এমন করছে কেন বলো তো? আমি বলছি, আমরা তোমার কষ্ট বুঝতে পেরেছি, আর কখনো আমরা এমন করব না। কিন্তু তোমার মুখ আজ এমন লাগছে কেন? কি হয়েছে? মোড়লকে আজ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলাম, তিনি বলেছেন পারবেন না, আর কাজে যেতেও নিষেধ করে দিয়েছেন। ও নিয়ে তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমার তো এখন কাজ নেই, হাতে কোনো টাকাও নেই, চলবে কি করে? বড় হাড়িতে মনে হয় কিছু চাল আছে, ওই দিয়ে আর চলে যাবে। আর আশেপাশ থেকে শাক তুলে এনে রান্না করব। তুমি কোনো চিন্তা করো না, তুমি বরং কটা খেয়ে একটা কাজের খোঁজে বেরিয়ে পড়ো। সাগর সারাদিন অনেক ঘুরেও কোনো কাজ পায় না। সন্ধ্যাবেলা হতাশ হয়ে এসে বাড়ি ফিরে। কি, কোনো কাজের ব্যবস্থা হলো? না, কোনো রকম চলার মতো একটা কাজ পেলাম না। কে জানে কপালে আল্লাহ কি লিখে রেখেছেন। তুমি এত হতাশ হয়ে যাচ্ছ কেন? আজ পাওনি তো কি হয়েছে, কাল নিশ্চয়ই পাবে। একদিনে কি আর কাজ খুঁজে পাওয়া যায়? কাল আবার কাজ খুঁজতে বের হব। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু সাগর কোনো কাজ খুঁজে পায় না। ঘরের সব খাবারও তাদের শেষ হয়ে যায়। আজও কাজের কোনো একটা ব্যবস্থা করতে পারলাম না। এই মুখ নিয়ে আর ঘরে ফিরতে ইচ্ছে করে না, মন চায় যেদিকে দু চোখ চায় চলে যায়। দেশে এমন অকাল পড়বে জানলে ছেলে মেয়ে দূরের কথা, বিয়েই করতাম না। নিজের এক পেট খেয়ে না খেয়ে চলে যেত। সৃষ্টিকর্তা, আর কটা চালের ব্যবস্থা তুমি করে দাও। আর দুমুঠো চাল হলেও হয়তো ছেলে মেয়ে দুজনের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবো। ওই এক হাঁড়ি আর কত জাগাবে? হাঁড়িতে চাল না থাকলে ঝাঁকিয়ে কি লাভ? আজ কদিন হলো এই হাঁড়ি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তো দিন পার করছো। ওটা তো আর জাদুর হাঁড়ি নয় যে যতবার ঝাঁকাবে ততবারই চাল বের হবে। সে তো আমিও জানি, কিন্তু আমি যে মা, ছেলে মেয়ের মুখে দুটো ভাত না দিতে পারলে আমার মন শান্ত হয় না। তুমি মা, তাই তুমি তোমার কষ্ট বলতে পারছো গিন্নি, কিন্তু আমি যে হতভাগা বাবা, আমি কিছু করতেও পারছি না, কিছু বলতেও পারছি না। বাবা তুমি এমন করে মন খারাপ করো না। দেখবে আমি বড় হয়ে অনেক বড় চাকরি করব, তখন আমাদের আর কষ্ট থাকবে না। শুধু তুই কেন, আমিও বড় চাকরি করব, বাবা মাকে নিয়ে সুন্দর একটা বাড়িতে থাকবো। সেই আশাতেই তো আমরা বেঁচে আছি, তোরা অনেক বড় হ। হাড়ির তলায় আর একটি চালও যে নেই, দুপুরে তোমরা খাবে কি? আশেপাশে সব শাকসবজি খেয়ে শেষ করা হয়ে গেছে, মনে হয় না আর কোনো শাকসবজি অবশিষ্ট আছে। আমি আর ভাই গিয়ে পুকুর পাড়ের কচুগুলো তুলে নিয়ে আসি মা। তুমি ওই কচু আর এই চাল কটা দিয়ে কচু খিচুড়ি করে দাও, আমরা তাই খেয়ে নেব। ছি ছি, শেষে কিনা কচু দিয়ে খিচুড়ি! লোকে শুনলে কি বলবে? কেউ কখনো এটা খায় নাকি? তাতে কি হয়েছে মা, আমরা তো আর চুরি করছি না। হ্যাঁ, আর তুমি যা রান্না করো তাই অমৃতের মতো লাগে। অমৃতের মতো নয়, তোরা এত বেশি খিদে পেটে খাস, তাই যা খাস সেটাই অমৃতের মতো লাগে। সে যাই হোক, এখন আমি নিয়ে আসি, তুমি রান্না করো, আমরা ওটাই খাবো।
চল, তোদের সাথে আমিও যাব। ঘরে বসে আমার ভালো লাগবে না, একা থাকলে কষ্টগুলো যেন আরো নাড়া দিয়ে ওঠে। ঠিক আছে বাবা, চলো। কি ভাবছো তুমি? ভাবছি, বাবা মা আমার জন্য এই ভাঙা বাড়ি আর কচুরিপানায় ভরা একটা পুকুর রেখে গেছেন। আজ যদি তারা অনেক সম্পদ রেখে যেতেন, তাহলে আর আমার ছেলে মেয়ে নিয়ে তো কষ্ট করতে হতো না। তারা যেটুকু পেরেছেন রেখে গেছেন, ও নিয়ে তুমি আফসোস করো না। আচ্ছা, আমাদের এই পুকুরটা যদি পরিষ্কার করে মাছ ছাড়া হয় তাহলে কেমন হবে? তাহলে তো ভালোই হবে, কিন্তু সেই মাছ ছাড়তেও তো টাকা লাগবে, সেই টাকাও যে আমার নেই। আমার বাবা মা মারা যাওয়ার সময় ভাইয়ের কাছে আমার জন্য কিছু টাকা রেখে গিয়েছিলেন। এতদিন আমি সেই টাকা আনিনি, এবার তাহলে সেই টাকা নিয়ে আসি। তুমি তাহলে পুকুরে মাছ ছেড়ে দাও, এমনিতেও কোনো কাজ তো পাচ্ছ না। তোমরা যা ভালো মনে করবে তাই হবে। মনিরা রাজু আর রূপাকে নিয়ে তার বাবার বাড়িতে যায়। আপা, এতদিন পর তুই আমাদের বাড়িতে? অনেকদিন থেকে আসতে চাই, কিন্তু কাজের চাপে আসা হয় না। এখানে বসো না পা, তোমরাও বসো। কি ধান্দা নিয়ে এসেছে কে জানে, আবার কদিন থাকবে আল্লাহ ভালো জানেন। সাথে আবার ছেলে মেয়েদেরও নিয়ে এসেছে, খেয়ে এরা আমার অন্ন ধ্বংস করবে। আপু, ভাইয়া, চলো আমরা খেলা করি। ফুফু বাবা মার সাথে কথা বলো। ঠিক আছে, চলো। বলছিলাম, বাবা মা মারা যাওয়ার সময় আমার জন্য যে টাকা তোর কাছে দিয়েছিলেন, সেটা এবার আমার লাগবে। ওই টাকাটা আমাকে দে। এতদিন পর তো সেই টাকা লাগবে? হ্যাঁ, লাগবে। আমি আরো ভেবেছিলাম ওই টাকা আর তুই চাইবি না, ভাই হিসাবে আমাকে দিয়ে দিবি। আমার সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছে, পরে টাকা হলে তখন না হয় তোকে কিছু দিব। থাক আপা, তার আর দরকার হবে না। ওই কটা টাকার লোভ যখন আপনি সামলাতে পারেননি, তাহলে আর দরকার নেই। এই নিন আপনার টাকা। জানি খুশি মনে টাকা দিলি না, কিন্তু আমারও উপায় নেই। আর এটা আমার বাবা মায়ের রেখে যাওয়া, তাই এই টাকার উপর আমার অধিকার আছে, লোভ করার প্রয়োজন নেই। রাজু, রূপা, বাড়ি চল। মা, কেবলমাত্র আসলাম, এখন বাড়ি যাব না। আমরা থাকি, তুমি যাও, পরে তুমি আর বাবা এসে নিয়ে যেও। ফুফু, তুমি ভাইয়া আর আপুকে নিয়ে যেও না, আমরা খেলা করব। আপা, ওরা যখন থাকতে চাইছে তাহলে থাক না, পরে যাবে না হয়। বেশ, কাল পরশু ওদের বাবা এসে নিয়ে যাবে, আমি তাহলে আসি। বাড়ি গিয়ে ছেলে মেয়ে দুটোকে খেতে দিতে পারবো না, তার চেয়ে ভালো দুদিন এখানে থাকুক। তাহলে আমরা দুজন কোনোভাবে চালিয়ে নেব। তুমি আবার রাগ বাড়িয়ে বলে ওদের রেখে দিলে কেন? যেমন তুমি তেমন তোমার মেয়েটা। ওরা যেতে চাইছে না, আবার রিমাও ওদের যেতে দিতে চাইছে না। এখানে একবার থাকার কথা আমি না বললে হয় বলো? টাকাও নিয়ে গেল, উল্টো ঘাড়ে বোঝা দিয়ে গেল। তোমার বোনটা ভীষণ চালাক। থাক, ওসব কথা এখন বাদ দাও, দুদিন থেকেই তো চলে যাবে। এই দুদিন কি তুমি কাজ করবে? যত সব ঝামেলা। আমি তোমার ভাগ্নে ভাগ্নির জন্য কিছু করতে পারবো না। আজই চলে এলে? একটা দিন থেকে এলে পারতে, এত দূরের রাস্তা। তোমাকে বাড়িতে একা রেখে গিয়ে আমার মন টিকলো না, তাই চলে এলাম। মন টিকলো না নাকি টাকা চেয়ে এনেছে বলে লজ্জায় থাকতে পারোনি? এত কথা না বলে মাছের হ্যাচারি থেকে পোনা কিনে নিয়ে এসো। হ্যাঁ যাই, তার আগে চলো তোমাকে একটা জিনিস দেখাই। পুকুর থেকে সব কচুরিপানা কোথায় গেল? ওই দেখো, দূরে নিয়ে ফেলে দিয়েছি। তোমরা চলে যাওয়ার পর একা একা আমার ভালো লাগছিল না, তখন ভাবলাম মাছ চাষের জন্য পুকুরটা তো পরিষ্কার করতে হবে, তাই বসে না থেকে এখনই পরিষ্কার করি। বেশ হয়েছে, এবার পোনা মাছগুলো এনে ছেড়ে দাও। সাগর মাছের হ্যাচারি থেকে বেশ কিছু পোনা মাছ এনে পুকুরে ছেড়ে দেয়। এবার দেখি ভাগ্য আমাকে কোন দিকে নিয়ে যায়। এই মাংস ওদের আমি দেব না, ওদের জন্য এই শুটকি মাছ রান্না করে রাখি। আপু, তুই কি মাংসের কথা পাচ্ছিস? হ্যাঁ, পাচ্ছি তো। আমি মনে হয় আমাদের জন্য রান্না করছে। কতদিন আমরা মাংস খাইনি, আজ খুব মজা করে আমরা মাংস খাবো। চুপ কর, এসব বলিস না, কেউ শুনলে কি বলবে?
রিমা, এই রিমা, একবার এদিকে আয় দেখি। কি হয়েছে মা? আমাকে ডাকছো কেন? তোর পছন্দের গরুর মাংস রান্না করেছি, বস এখানে ভাত খা। আপু আর ভাইয়াকে তাহলে ডেকে নিয়ে আসি। বসতে বলছি বস, এত কথা কিসের? তোর জেদের জন্য ওদেরকে এ বাড়িতে রাখতে হয়েছে, এখন আবার ওদের আমি মাংস খেতে দেব? সে আমি পারবো না, তুই চুপ করে বসে খা। তোর বাবা এলে তাকেও চুপ করে দেব। ওদের জন্য শুটকি মাছ রান্না করেছি, ওটাই খাবে ওরা। এসব কথা রূপা আড়াল থেকে শুনে চলে যায়। আপু, তোর মন খারাপ কেন? আর রিমা কোথায়? রিমা একটু কাজ করছে। শোন ভাই, মা বাবার কথা আমার খুব মনে পড়ছে। চল আজ বিকেলেই আমরা চলে যাব। কেন আপু? দুদিন পর তো বাবা এসে নিয়ে যাবে আমাদের। না না, এতদিন থাকতে হবে না, আমরা আজই চলে যাব। ঠিক আছে। শোন, ওদের কিন্তু একদম বলবি না তুই কি খেয়েছিস। যা, ওদের ডেকে নিয়ে আয়, খেয়ে আমাকে উদ্ধার করুক। আপু, ভাইয়া, মা তোমাদের খেতে ডাকছে। আপু, তাড়াতাড়ি চল, আমার অনেক ক্ষুধা লেগেছে। সেই কখন থেকে তোমাদের জন্য ভাত নিয়ে বসে আছি, এসো খাও। এই নাও আমার নিজের হাতে তৈরি করা শুটকি, একদম নদীর টাটকা মাছের শুটকি, খুব মজা। হ্যাঁ মামি, আমরা জানি, আপনি দিন। কিন্তু আমি যে মাংসের গন্ধ পেলাম। রূপা রাজুকে থামিয়ে দেয়। আরে ওটা তো পাশের বাড়ির মাংসের গন্ধ ছিল, তুই এটাই চুপ করে খা, দেখ খুব মজা হয়েছে। মাংসের গন্ধ? হ্যাঁ, আমিও একবার পেয়েছিলাম, পাশের বাড়িতে নিশ্চয়ই রান্না করেছে। আমাদের মাংস রান্না করার টাকা কোথায়? রাক্ষসগুলোর নাকি ঠিক গন্ধ চলে গেছে, অল্পের জন্য বেঁচে গিয়েছি। মামি, বিকেলেই আমি আর রাজু বাড়ি চলে যাব, মায়ের জন্য মন খারাপ লাগছে। ঠিক আছে, যেও। যাক বাবা, বাঁচবো। বিকেলে রাজু আর রূপা বাড়ি চলে যায়। কিরে, তোরা চলে এলি যে? থাকবি তো বলেছিলি। না মা, তার হলো না। আমি তো থাকতেই চাইলাম, কিন্তু আপু থাকলো না। সত্যি করে বল, কি হয়েছে? রূপা তার মাকে সব কথা বলে। আজ গরিব বলে সব জায়গায় আমরা অবহেলিত, একদিন আল্লাহ নিশ্চয়ই আমাদের ভালো দিন দেবেন। বেশ কিছুদিন কেটে যায়, সাগরের পুকুরের মাছগুলোও কিছুটা বড় হয়। গিন্নি, দেখো আমাদের মাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে, আর কিছুদিন গেলে বিক্রি করা যাবে। আমরা নিজেরাও খেতে পারবো। তা তো অবশ্যই, সবচেয়ে বড় মাছটা আমরা খাবো, তারপর বাকিগুলো বিক্রি করব। মা, বাবা, তাড়াতাড়ি পুকুর পাড়ে এসো। কি হয়েছে? এমন করে ডাকছিস কেন? আর কাঁদছিস কেন তুই? বাবা দেখো, আমাদের পুকুরে সব মাছ মরে ভেসে উঠেছে। এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল! এই মাছ নিয়ে এত আশা করেছিলাম, শেষ পর্যন্ত এখানেও হেরে গেলাম। আমাদের কপাল কি কোনোদিন পরিবর্তন হবে না? বাবা, আমার মনে হয় পরিচর্যা আমাদের কোনো ভুল ছিল। তুমি এত ভেঙে পড়ো না। আমি কি কম পরিচর্যা করেছি? দেখো, পুকুরের টাকি, কই, মাগুর এখনো এসব বেঁচে আছে, কিন্তু সিলভার কার্প, পাটা এসব মাছগুলো মরে গেছে। আমাদের উচিত অভিজ্ঞ কারো কাছে পরামর্শ নেওয়া। ঠিক বলেছিস তুই। পুকুরে মরা মাছগুলো পরিষ্কার করে আমি যাব একজনের থেকে পরামর্শ নিতে। সাগর একজন অভিজ্ঞ জেলের কাছে যায়। আসলে তোমার ওই পুকুরে অনেকদিন কচুরিপানায় ভর্তি ছিল, তাতে করে পুকুরের অক্সিজেনও কমে গিয়েছিল, যার কারণে যেসব মাছের বেশি অক্সিজেনের প্রয়োজন হয় সেসব মাছ মারা গেছে। আর যেগুলো কম অক্সিজেনে এবং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে সেই মাছগুলো বেঁচে আছে। তাহলে এখন আমার করণীয় কি? আপাতত ওসব মাছই চাষ করতে হবে যেসব মাছগুলো এই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। এরপর পুকুরের অক্সিজেন লেভেল যখন ঠিক হয়ে যাবে তখন অন্য মাছগুলো চাষ করতে পারবে। আমি তোমাকে কিছু পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সাগর সব শিখে বাড়ি ফিরে আসে। রাজু, তুই ঠিকই বলেছিলি বাবা, আমাদেরই ভুল ছিল, তাই মাছগুলো এভাবে মারা গেছে। মাছ ছাড়ার আগে আমাদের পরামর্শ নেওয়া উচিত ছিল। এবার তো শিখে এসেছো, এখন আর ভুল হবে না।
হ্যাঁ, এখন থেকে সঠিক পদ্ধতিতে আমরা সবাই মিলে মাছ চাষ করব। মাছগুলো বেশ বড় হয়ে গেছে, এবার এগুলো বিক্রি করার পালা। বাবা, আমাদের জন্য কিন্তু একটা বড় মাছ রাখবে। ঠিক আছে মা। সাগর সব মাছ বিক্রি করে মেয়ের জন্য চুলের ফিতা, ছেলের জন্য গাড়ি, বউয়ের জন্য নতুন শাড়ি আর নতুন করে পোনা মাছ নিয়ে আসে। এত কি নিয়ে এসেছো? এতদিন তোমাদের যেগুলো দিতে না পেরে মিথ্যে বলেছি তার সবই আজ নিয়ে এসেছি। বাবা, আমি অনেক খুশি হয়েছি। আমি অনেক খুশি হয়েছি বাবা। আমিও খুশি হব যদি এখন থেকে তোরা ঠিকমতো লেখাপড়া করিস। করবো বাবা। আমাদের জন্য এত কিছু আনলে, নিজের জন্য তো কিছুই আনলে না। কে বলেছে নিজের জন্য আনিনি? আমি নিজের জন্য সবচেয়ে দামি জিনিসটা নিয়ে এসেছি। কোথায় সেটা দেখাও আমাদের। এই যে তোমাদের মুখে তৃপ্তির হাসি, এটাই আমার জন্য সবচেয়ে দামি জিনিস।